চ্যানেলসের পর্দায় অজানা কথা অনুষ্ঠানে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আয়েশা নাফিসা। শুনছিলাম আপনার প্রেমের গল্প, কলেজ লাইফের প্রথম প্রেম। কেমন ছিল প্রেমটি? তখন আসলে প্রেম সম্পর্কে তো অত কিছু বুঝতাম না। আমি ভাবতাম যে একটু কথা বলাই মানে প্রেম। আমাদের শুধু ফোনেই কথা হতো। হাই হ্যালো কি করছো? খেয়েছো দেখা কিনা? হয়নি? না তখন অব্দি কখনো দেখাও হয়নি। তখন হুম। জাস্ট ফোনে আমি তার সামনাসামনি তাকে দেখিওনি, তার পিকচারও দেখিনি। জাস্ট তার ভয়েস শুনে তার সঙ্গে কথা বলতাম। আচ্ছা। সে আমাকে কেয়ার করতো। আমার মনে হতো যে আমার মা-বাবার মতো সে আমাকে কেয়ার করছে যে, "তুমি খেয়েছো? তুমি টাইমলি ঘুমাবা।" কারণ তখন তো আমাদের এত প্রেশার ছিল। আমার লাইফটা তখন খুব রুটিন ওয়াইজ চলতো। মানে আপনার বাবা-মার কাছ থেকে যে টেক কেয়ারটা আপনি পাননি, সেই টেক কেয়ারটা আপনি আপনার প্রেমিকের কাছ থেকে পাচ্ছিলেন এবং হ্যাঁ। সেটা আপনার জন্য অনেক আনন্দদায়ক হ্যাঁ, ছিল। এটা খুব আনন্দদায়ক ছিল। সে আমাকে অ্যাজ লাইক গার্ডিয়ান এর মতো টেক কেয়ার করতো। কত একে বয়সের ডিফারেন্স ছিল আপনাদের? আমাদের প্রায় ৬-৭ বছরের। ৬-৭ বছর ডিফারেন্স ছিল। তো তখন সে এরকম আমাকে বলতো, "তুমি টাইমলি খেয়েছো তো? কলেজ থেকে এসে মেসেজ দিও, রাত্রে টাইমলি ঘুমিয়ে পড়ো।" এই যে এই বিষয়গুলো আমাদের মাঝে ওরকম প্রেমজনিত কোনো কথা হতো না। এইটুকু টাইমের মধ্যে। তার মধ্যে যখন পড়তে বসতাম, পড়ার বইয়ের নিচে ফোনটা থাকতো, তখন একটু জাস্ট ০.৫ ঘন্টা আমাদের একটু কথা হতো, টেক্সট হতো ওরকম। ফোনে কিংবা ২-১ মিনিট হুম, আ হুম, হুম। কথা হতো। অনেক সময় হতো কি যে কথা বলতে পারছি না, আমি ফোনটা লুকিয়ে মানে আমাদের কলেজে নিয়ে যেতাম ব্যাগের ভিতরে। তো আসার সময় গাড়ি দিয়ে না আসি হেঁটে, হেঁটে আসতাম যাতে করে কথা বলতে পারি। তো এই যে এরকম। আপনার এখন যে সুখের সময়টা চলছে, একটা সময় তো অনেক বেশি দুঃখ ছিল হুম। যখন আপনার বাবা-মার সেপারেশন হয়ে গেল এবং আপনি একাকিত্বে ভুগছিলেন। তো এই যে প্রেমটা কি শেষ পর্যন্ত আসলে আনন্দ দিল নাকি শেষ পর্যন্ত সেই কষ্টেরই ভাগিদার হতে হলো? সেটাই কষ্টেরই ভাগীদার হতে হয়েছিল। কারণ সে তো ওই সময়টা তো তার কাছে আমি ছিলাম টাইম পাস করার বিষয়। আ আচ্ছা। তো তখন আমার মনে আছে আমি ফার্স্ট যখন তার সঙ্গে দেখা করি, তো দেখা করার পরে আ এই বিষয়টা কি আমার কলেজের টিচাররা আবার সবাই সবার সঙ্গে এড থাকে। তো সেই ছেলেটা আমার সঙ্গে একটা ছবি তুলে সেটা Facebook এ আপলোড করে এবং আমাকে ট্যাগ করে। তখন এই জিনিসগুলোও আমি বুঝতাম না। ট্যাগ কি বা কিভাবে আমার প্রোফাইলে ঢুকলে যে ওই ট্যাগটা দেখা যাবে এরকম জি। কিছু। তো আমার কয়েকটা ম্যাম এই জিনিসটা দেখে, দেখে আবার আমার প্রিন্সিপালের কাছে একটা স্ক্রিনশট দিয়ে পাঠায়। তো আবার টিচার সম্পর্কে ছিল আমার মামা হয়। আমার বাড়ির পাশে বাড়ি। তো তাহলে তো সে আরো বেশি আমার প্রতি নজর দিবে বা কড়া থাকবে। এটা যখন জানতে পারে তখন না আমার টিচাররা কেন জানি আমার সঙ্গে খুব খারাপ বিহেভ করতে শুরু হুম, হুম, করে। হুম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি দুনিয়ার সবথেকে বড় পাপ করে ফেলছি। যে আমি একটা মানুষের সঙ্গে আ আ মানে প্রেম একজন করছি মানুষকে বা ভালোবেসে আপনি ভালোবেসছি, পাপ করে ফেলেছেন। ফেলেছি। তখন একটা পর্যায়ে না আমি বিভিন্ন টেনশন নিতে না পারি আমি ফিট খেয়ে পড়ে যাই। মানে আমি সেন্সলেস হয়ে অজ্ঞান পড়ে যাই, হয়ে যান। অজ্ঞান হয়ে সেটা কি যাই। স্কুলে? কলেজে, কলেজ লাইফ কলেজে, মানে কলেজ কলেজ লাইফের কথা প্রাঙ্গণেই আপনি বলছি। অজ্ঞান হ্যাঁ, হয়ে যান? আমি কলেজের মধ্যেই আচ্ছা। আমি সেদিন অজ্ঞান হয়ে যাই। তো যে টিচার গুলো খুব ভালো ছিল তারা আমাকে বলল কি যে, "তুমি একটা কাজ করো, তুমি চুপ হয়ে যাও। কোনো কিছু বলার দরকার নেই। তুমি আস্তে করে টিসি নিয়ে এখান থেকে চলে যাও। যেহেতু স্যাররা এরকম করছে।" আর এই বিষয়টা যখন আমার বাসায় জানাজানি হলো, আমার বাসায় অনেক ঝামেলা শুরু হয়ে যায়। হুম। তখন আমি কি করি যে আমার বাসা থেকে ওয়ান কাইন্ড অফ বলে যে, "তুমি চলে যাও" বা কিছু একটা খুব রাগারাগি হয় একটা পর্যায়ে। মানে আপনি আর সেখানে আমার আপনার বাবার সম্পর্কটাও টেকে বাসায় নেই। যেখানে হ্যাঁ, থাকতেন ওখান থেকে এখানে। বলা হয় যে তুমি ঘর ছেড়ে চলে চলে যাও। যাও। রাগারাগির সময় অনেক মানুষ অনেক কিছুই হুম। বলে। তখন কি হয় যে আমি আমার বান্ধবীর বাসায় চলে যাই যে আমি তোর কাছে থাকবো। মানে জেদ তখন করে আমার আপনি ঘর ছেড়ে চলে হ্যাঁ, যান। চলে সেটা যাই। কত বছর বয়সে আপনার? তখন তো ১৭ বছর বয়স। ১৭ বছর বয়সে হ্যাঁ। আপনি ১ম ঘর ছেড়ে ঘর বের ছেড়ে হয়ে চলে আসেন। বের হয়ে যাই। আমার বান্ধবীর বাসায় চলে যাই হুম, যে হুম, হুম। আমি তো সেই সময় আঙ্কেলই আমাকে বলে, "তুই সেখানে থাক।" তো আমি তখন সেখানে ছিলাম। আমার বান্ধবীর সঙ্গে স্টাডি করছিলাম। তখন টিচাররা আরো বেশি বলা শুরু করে বিকজ আমার ওই বান্ধবীটা খুলনা শহর থেকে এখানে আসে। তো ও খুব স্মার্ট ছিল। মানে অনেক চুল কালার-টালার করে অনেক স্মার্টলি চলতো। সে যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলত যে উগ্র। না আমাদের ওগুলো। মানে গ্রাম বা মফস্বলের লোকজন দেখবেন যে একটু স্মার্ট মেয়েদেরকে পছন্দ করে হুম। না। তারা একদম বোরখা পরে চলবে ওরকম মেয়েদেরকে ভালো মনে করে। তো ও যেহেতু একটু স্মার্ট ছিল, মাথায় কাপড় দিত না। সেই কারণে ওকে সবাই উগ্র বলত। এখন না তো আমার টিচারও বলা শুরু করে দিয়েছে যে, "ও তো এই যে ১ খারাপ নাম্বারের হয়ে গেছে ওর তো সাথে মিশে। খারাপের সঙ্গে মিশে খারাপ হয়ে গেছে।" এরকম কথা বলা শুরু করে দিল। তো এখন আমার তো ওর কাছে থাকতে হবে। ওর কাছে থেকে আমি পড়াশোনা করছি। এখন যখন দেখলাম যে টিচার আমাকে আসলেই অনেক বেশি হ্যারাস করছে, তখন আমার মনে হলো যে আমি টিসি নিয়ে চলে যাই। তো আমি আমার এক টিচার আমাকে প্ল্যান দিল যে এভাবে তো টিসি দিবে না। এটা তো একটা প্রাইভেট কলেজ। আর প্রাইভেট কলেজে টাকা।
তুমি পড়লেই তো টাকা পাবে, তুমি চলে গেলে তো আর টাকাটা পাবে না। তো ওরা নর্মালি আমাকে টিসি দিতে চাচ্ছিল না। তো বললো ওখানকার যে মানে একজন পলিটিক্যাল নেতা আছে, আমার নাম বলতে চাই না, আঙ্কেল, উনি সম্পর্কে আমার আঙ্কেল হয়, আমার চাচার বন্ধু, আমার বাবাদের ব্যাচমেট আর কি। আমাকে বললো যে তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে বললে সে যদি তোমার প্রফেসরকে মানে ফোন দিয়ে বলে দেয় মানে তোমার প্রিন্সিপালকে, তাহলে দেখবে যে টিসি হয়ে যাবে। আমি বললাম ওকে ফাইন। আর সে যেহেতু আমার চাচার বন্ধু কলিগ বা আমার বাবাদের গ্রুপের, তো সে আমাকে অবশ্যই চিনবে। আমি যাওয়ার পর পরিচয় দেওয়ার পর সে সত্যি আমাকে চেনে এবং এত ভালো বিহেভ করে যে তুমি কোনো টেনশন করো না, হয়ে যাবে। আমার সামনে আমার টিচারকে যখন ফোন দেয়, টিচার তখন বলতেছে যে হ্যাঁ ওর টিসি হয়ে যাবে, অসুবিধা নেই, কোনো ব্যাপার না, কোনো কিচ্ছু না। তো আমি খুব খুশি হয়ে যাই, ও মাই গড, আঙ্কেল বলাতে একদম টিসি হয়ে যাচ্ছে। তো হঠাৎ আমি ওখান থেকে বের হওয়ার পর আমার স্যার আমার নাম্বারে ফোন দেয়, দিয়ে বলছি যে আমি তোমার টিচার বলছি, আমি তোমাকে টিসি দিয়ে দেবো, বাট তুমি একটা কাজ করে দাও, ওনাকে বলে, উনি যেহেতু পলিটিক্যাল নেতা, তুমি ওনাকে বলে আমাদের কলেজটাকে এমপিও ভুক্ত করে দাও। মানে ও তুমি বললে সেটা করে দিতে পারবে, মানে আবার তার সঙ্গে মিট আপ করিয়ে দাও। মানে সে আমার ওয়েতে আঙ্কেলের সঙ্গে বসতে যাচ্ছে, বসে যাতে করে আমাদের কলেজটা আপনার এমপিও ভুক্ত হয়ে যায়। এটা মানে যখন এই জিনিসটা বললো তখন আমি বুঝতে পারলাম যে এখানে সবাই, এই দুনিয়াতে সবাই সবার স্বার্থ খোঁজে, স্বার্থ ছাড়া কেউ কারো না। তো তখন আমি তো এই কথা আর আঙ্কেলকে বলতে পারবো না। তো আঙ্কেল আমার নাম্বার রেখে দেয়, বলছে তুমি কোথায় থাকো? আমি বলছি আঙ্কেল আমি তো 1 নম্বর কলোনিতে থাকি। তো বলছে তোমার যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু হয়, তুমি আমাকে বলবে। পরে বললো যে তুমি কালকে আমার সঙ্গে দেখা করো, আজকে তো অনেক লোকজন, আমি দেখা করতে পারবো না, পরের দিন এসে দেখা করো। তো পরের দিন যখন দেখা করলাম, তো দেখি ওই দিন কোনো মানুষ ছিল না, আমি একা ছিলাম। উনি আমাকে বলছিল তোমার কি লাগবে, কি অসুবিধা তুমি আমাকে বলবে, তোমার কোনো টেনশন নেই, আমি শুনেছি তোমার বিষয়টা, অসুবিধা নেই, বাবা মা ছাড়া মানুষ বড় হয়, কোনো প্রবলেম নেই, টাকা পয়সা কোনো বিষয় না, তুমি চাইলে টাকা পয়সার অভাব হবে না। তো আস্তে আস্তে তার কথার ধরনগুলো পাল্টে গেল, মানে আমি বুঝতে পারলাম সে আসলে আমাকে আম্মু বলে ডাকছে ঠিকই, কিন্তু তার ইন্টেনশন খারাপ। আমি বললো যে তুমি আঙ্কেলকে মাঝে মাঝে একটু খুশি করো, আঙ্কেল তোমার সব দেখভাল করবে। তা আমি তার এই খুশি করার মানেটা বুঝে ফেললাম, কারণ আমি তো একটা মেয়ে, আলটিমেটলি ছোট হই, কিন্তু আমি তো বুঝতে পারি যে কোনটা আপনার ভালো ইঙ্গিত আর কোনটা খারাপ ইঙ্গিত। তখন আমি সেখান থেকে চলে আসি এবং তার নাম্বারটা আমি ব্লক করে দিই। আমার যখন ইন্টারটা কমপ্লিট হয় তখন আমি ঢাকায় চলে আসি, যে আমি এবার থেকে একা বাঁচবো,